বর্ধমান থেকে একদিনে শান্তিনিকেতন ঘুরতে চাইলে ঠিক সকাল 8:55 লোকাল ট্রেনে চেপে রবি ঠাকুরের শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দুধারের খোলা মাঠ, নীল আকাশ, দূরে ধান ক্ষেত, নদীর ওপর সেতু, এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। স্টেশনে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর স্টেশনের বাইরে এসে দেখলাম সারি সারি টোটো। এদের সাথেই সস্তায় সুন্দরভাবে একদিন ঘুরে নিলাম শান্তির আশ্রয় শান্তিনিকেতন। বিশ্বভারতী ক্যাম্পাসে ঢুকতেই বসন্তের হাওয়া দিল পাগল করে। সকালের বৃষ্টি রোদে কিশলয়ে ঢাকা গাছেদের দল সার দিয়ে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে আমাদের। প্রথমে গেলাম বাংলাদেশ ভবনে, তারপর সেখান থেকে একের পর এক ডিপার্টমেন্ট ঘুরে পৌষ মেলার বিশাল প্রান্তর পেরিয়ে দেখে নিলাম 3 পাহাড়। কোনো এক সময় এখানে মহর্ষি ধ্যান করতেন। নুড়ি পাথর দিয়ে তৈরি 3টে ছোট টিলা। এখানে বসেই নাকি রবি ঠাকুর একদিন লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। বংশীবদন হয়তো এখন আর গাড়ি চালায় না, তবে ভাগ্নে সহ সে অমর হয়ে গেছে। এরপর বাঁ দিকে দেখতে পেলাম উপাসনা গৃহ, যা কাঁচের ঘর নামে পরিচিত। এরপর দেখলাম ছাতিমতলা। এখানেও একসময় ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের উপাসনা স্থল। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিম গাছের নিচেই ধ্যান করতেন, যা থেকে শান্তিনিকেতন আশ্রমের সূচনা হয়। রাস্তার উল্টো দিকে উত্তরায়ণের বড় দরজা। ভিতরে ঢুকতে টিকিট কাটতে হয়, মাথাপিছু 100 টাকা। ছাত্রছাত্রীদের জন্য মাত্র 10 টাকা। ঢুকতেই যেন আস্ত একটা অন্য পৃথিবী পেয়ে গেলাম। সংগ্রহশালায় না গিয়ে আমরা প্রথমে গেলাম সেই খোলা প্রান্তরে, যেখানে একের পর এক 5টি বাড়ি দাঁড়িয়ে আছে: উদয়ন, কোণার্ক, পুনশ্চ, উদীচী ও শ্যামলী। কবিগুরুর নিজে হাতে গড়া সাম্রাজ্য, যেখানে প্রাসাদের পাশেই কুঁড়ে ঘরটি আলো করে আছে। মাঠে এখানে ওখানে শিল্পীরা আমকিঙ্করের হাতে গড়া অপূর্ব সব ভাস্কর্য। এই যেন এক জাদু প্রাঙ্গণ। সময় থমকে গেছে এখানে। সাদা ধপধপে বাড়িটার যে ঘরটি দেখতে দেওয়া হয় কাঁচের বাইরে থেকে, সেখানে অতিথিদের সাথে সাক্ষাৎ করবার জন্য সাজানো একখানা বৈঠকখানা। যেন কবিগুরু এক্ষুনি এসে বসবেন তার বিশাল দেবোপম চেহারাটি নিয়ে, আর হাসি মুখে বার্তালাপ চলবে অনেকক্ষণ। পাশে আরও একটি বাড়ি, তার পাশে রন্ধনশালা, তার পাশে রাখা তার চিরপরিচিত সেই হাম্বার মডেলের সেডান গাড়িটি। কেন যে আমার সব কিছু এত জীবন্ত মনে হচ্ছিল জানি না। শ্যামলী কিন্তু এই সব রাজকীয়তার পাশেও কি মিষ্টি স্নিগ্ধ হাসিটি নিয়ে 8 পৌরে বধূটির মতো সহজভাবে দাঁড়িয়ে আছে। দুপাশে ফুল গাছ ঝুঁকে পড়ে তার স্নেহ মেখে নিতে চাইছে যেন। হাওয়া খাওয়ার জন্য তৈরি বসার জায়গাটাও খুব সুন্দর। এরপর কবির হাতে বানানো বনবিথির ছায়া ভরা সরু পথ দিয়ে চললাম সংগ্রহশালায়। কি যে নেই এখানে! কবিগুরুর সর্বস্ব দিয়ে বানানো শান্তিনিকেতনে তার আত্মাটুকু আজও পড়ে আছে। ওখানে গেলে তার স্পর্শ পাওয়া যায়। ধীরে শান্ত রবীন্দ্র সুরে মোহিত হয়ে দেখতে লাগলাম তার লেখার জিনিসপত্র, আঁকার জিনিসপত্র, ব্যবহৃত বিশাল জোব্বা, আরও কত কিছু। এখানে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ, তাই সবই রইল স্মৃতির মণিকোঠায়। রবীন্দ্র ভবন থেকে বেরোলাম এক রাস মুগ্ধতা নিয়ে। ফাল্গুনের মধ্যাহ্ন, হালকা হাওয়ায় ভেসে আসছে আমের মুকুলের সৌরভ। টোটোয় করে এবার চললাম সোনাঝুরির হাট। বড় বড় গাছের মাঝে হাট বসেছে, দেখলেই মন নেচে ওঠে।
কত কত রঙিন পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা, যা দেখি তাই পছন্দ হয়ে যায়। তবে এত কিছু নিয়ে আসা তো বড় সমস্যার, তাই যা কিছু ছেড়ে আসা গেল না একেবারেই, সেগুলো কিনে নিয়ে ঢুকে পড়লাম রাম শ্যাম রেস্তোরাঁয় খেতে। বড় সুস্বাদু খাবার, তেমন সুন্দর ব্যবহার। এদের থাকার জায়গাটিও অপূর্ব সুন্দর করে সাজানো। ভিতরে সুইমিং পুল থেকে আরম্ভ করে মন কেড়ে নেওয়ার সব সরঞ্জামই রয়েছে এখানে। বিশ্রামের সুযোগ ও ইচ্ছা কোনোটাই ছিল না, তাই খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম সৃজনী গ্রামের উদ্দেশ্যে। মাঝখানে পড়বে ডিয়ার পার্ক, সময় থাকলে ঘুরে নেওয়াই যায়। সৃজনী গ্রামটা খুব সুন্দর করে সাজানো, এক ঝলকেই মন ভালো করে দেওয়ার মতো। যেদিকে তাকাই কিছু না কিছু সুন্দর জিনিস সাজানো রয়েছে। এখানে বিভিন্ন অঞ্চলের গ্রামের বাড়ির একটি করে প্রতিকৃতি রয়েছে। ছবির মতো সুন্দর দৃশ্যপট। শখানেক ছবি তুলে ফেললাম দুই বন্ধুতে মিলে। বাউল একধারা হাতে গিয়ে চলেছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, কিংবা যদি তোর ডাক শুনে কেউ না আসে। গাছের ছায়ায় মেঠো পথের সেই সুর ছড়িয়ে পড়ছে নীল আকাশের গায়ে। এদিকে দিন তো ফুরিয়ে যাচ্ছে, তাই আবার টোটোয় চড়ে বসলাম। এবার যাব সুরুল রাজবাড়ি। সরু রাস্তা ধরে পৌঁছে গেলাম রাজবাড়ির দ্বার প্রান্তে। সাবেকি জমিদার বাড়ি, সামনে বড় ঠাকুর দালান, তার সামনে আলপনা আঁকা। ভিতরে দুর্গা ঠাকুরের কাঠামো রাখা আছে। আভিজাত্য আর বনেদিয়ানায় সম্পৃক্ত চারদিক। অলস অপরাহ্নের হলুদ রোদে বড় সুন্দর লাগছে তখন চারপাশ। ফেরার সময় কাছে আসতেই মনটা কেমন কষ্টে ভরে উঠল। সারাটা দিন এমন সুন্দর জায়গায় কাটিয়ে এত মধুর স্মৃতি সঞ্চয় করে আর যে ফিরে যেতে ইচ্ছে করছে না। কিন্তু সব সুখের যে একটা শেষ থাকে, সব পাখির থাকে নিরে ফেরার ডাক, তাই ফিরে এলাম। মনের মধ্যে তখনও কবিগুরুর শান্তিনিকেতনের অজস্র মাধুরী সোনার ফসল ফলিয়ে রেখেছে। এত মায়াময় বলেই হয়তো কবি শেষ কয়েকটি দিন এখানেই থেকে যেতে চেয়েছিলেন, মিশে যেতে চেয়েছিলেন এই পুণ্যভূমির পবিত্র মাটিতে।